আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা যেটা পড়বো সেটা হলো অধ্যায় 5-এর 11 নম্বর ক্লাসটা। এবং আজকের ক্লাসটা হলো গতকালকে যে ক্লাসটা করছি আমরা, খেয়াল করে দেখো সেই ক্লাসটার পরবর্তী ক্লাস। কোনটা করছি আমরা গত ক্লাসে, সেটা হলো ফর লুপ। আমরা ফর লুপটা শেষ করে আসছি, আর আমরা জানতে পারছিলাম যে এই ফর লুপের কাজটাই, মানে ওই ধরনের কাজটাই আমরা আরও লুপের প্রকার আছে, যেটা একটা নাম হলো হোয়াইল আর একটা নাম হলো ডু, মানে ডু হোয়াইল। ওইটা দিয়ে আমরা কি করবো, এটা বাস্তবায়ন করার চেষ্টা করবো যে কিভাবে এটা হোয়াইল এবং ডু হোয়াইল দিয়েও করা যায়। কিন্তু ফার্স্টে আমি যে টপিকটা তোমাকে পড়ায় নিব সেটা হলো চলক লেখার নিয়ম। চলক লেখার নিয়মটা হলো, আমরা কিন্তু চলক বা ভেরিয়েবল যেটা বলি, ভেরিয়েবল, তো এই জিনিসটা কিন্তু আমরা সেই প্রথম ক্লাস থেকে, কোডের প্রথম ক্লাস থেকে বলে আসতেছি। কিন্তু এইখানে আমি তোমার বারবারই বলি যে তুমি এখানে যা ইচ্ছা লিখতে পারবা। যেমন দেখো, আমি একটা কোড লিখে রাখছি, এটা শেষ করে পরে আমরা ওই এখানে নিয়ম লিখে রাখছি, ফরের নিয়ম লিখে রাখছি, হোয়াইলের নিয়ম, হোয়াইলের রুলস লিখে রাখছি, পরে হোয়াইল বাস্তবায়ন করবো, তারপরে ডু হোয়াইল বাস্তবায়ন করে দেখাবো, সমস্যা নাই। তা আমি তোমাকে যেটা আসলে বলতে চাচ্ছি সেটা হলো যে আজকে আগে আমরা কি করবো, আজকে আমরা এই কোডটা আগে করে নিব, এই কোডটা আগে আমরা একটু বুঝে নিব কি সাপেক্ষে, চলক লেখার জন্য। কথা বুঝে আসছে? দেখো এখানে আজকে চলকগুলো কি, এই যে ইন দিছি, পরে নাম্বার 1 লিখছি আর নাম্বার 2 লিখছি। আজকে চলক আবার লিখছি কি অন্যরকম। এখন কথা হলো, আমি যে তোমাকে বলি এখানে এনিথিং তুমি লিখতে পারবা, এই এনিথিং এর তো একটা নিয়ম কানুন আছে। তুমি তো আর এইখানে এই যে মেইন লিখছো, এই মেইন এখানে তো বসা দিতে পারবো না। এটা তো তোমার নিজের বিবেকেও তো মনে হচ্ছে যে আমি তো এখানে মেইন লিখছি, এখানেও কি মেইন লিখতে পারবো না। তার মানে কিছু নিয়ম কানুন তো অবশ্যই আছে, তাই না? তাহলে চলো আমরা এই চলকের নিয়মগুলোকে জেনে নেই। আচ্ছা, তাহলে চলক কোনগুলো? চলক হলো এই যে আমরা যাদের পরিচয়টা করাই দিই এখানে, অথবা যদি এদের ভ্যালু যদি না থাকে আমরা স্ক্যানার দিয়ে যে মান নেওয়ার ব্যবস্থা করে দিই, ওরা এখানে চলক হিসেবে কাজ করে। যেমন এখানে আই নিসো, এন নিসো, এস নিসো, যেখান থেকে আইও চলক, এনও চলক, এসও চলক, কিন্তু মান নেওয়ার দরকার কার? এন এর, এই যে এন এর মান নেওয়ার ব্যবস্থা করছো, তো এটা কিন্তু চলক। এখানে যে আই এন এস আছে, এখানে কিন্তু তুমি অন্য কিছু, এই যে নাম্বার 1 নাম্বার 2 সাম, এগুলো এটা বসাও তুমি কোড করতে পারতা, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি এখানে এগুলো বসাও, এই টাইপের কিছু বসাও, তোমার নাম, তোমার বউয়ের নাম, তোমার শাশুড়ির নাম যদি বসাও, তোমার ভবিষ্যতে এটা ধরো তোমার নাম, এখানে এই তোমার নামটাই লিখতে হইতো, ঠিক আছে? মানে এই জিনিসগুলো হুবহু রাখতে হইতো। তারপরে এই যে এইখানে ধরো এটা তোমার বউয়ের নাম, তাহলে এই যে এটা আই যদি তোমার বউয়ের নাম হয়, তাহলে এখানে তোমার বউয়ের নামে দিতে হবে, ঠিক আছে? তারপরে এইভাবে যেখানে যেটা আছে ওইভাবেই তুমি এখানে যা লিখবা, ওই জিনিসটা এখানেও পুরো কোড শেষ পর্যন্ত সেম টু সেম ভাবে টানতে হবে। এবার চলো তাহলে আমরা নিয়মগুলো শিখে নেই, ঠিক আছে? তাহলে দেখো, তুমি তোমাদের বলছি যে সাধারণত নোট টাইপের যদি পড়া পড়তে চাও, তাহলে মাহবুবুর রহমানের বইটা ফলো করতে পারো। আমি কিছু জিনিস ওখান থেকে তোমাদের প্রোভাইড করি, জিনিসটা একটু নোট টোট ওর ভাল লাগে আর কি, ওনার ভাল লাগে, স্পন্সর না, আগে বললাম। আচ্ছা চলো, তাহলে চলকের নিয়মগুলো কি দেখো। চলক বা ভেরিয়েবল লেখার নিয়ম, যে আমরা এই টাইপের জিনিসগুলো যে লিখি, এটার জন্য কি কি নিয়ম মানতে হবে। প্রথমে হলো ভেরিয়েবলের প্রথম অক্ষরটি অবশ্যই বর্ণ, তারপরে কি বলছে, বর্ণ এ থেকে জেড এবং এ থেকে জেড এর ভিতরে থাকতে হবে। অর্থাৎ তুমি যে কোনো নাম দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম যে অক্ষরটা আছে এটা ছোট হাতের এ থেকে জেড, ঠিক আছে? তাহলে কি বলছে দেখো, ভালো করে বুঝো, ছোট হাতের এ থেকে জেড অথবা বড় হাতের এ থেকে জেড এর ভিতরে থাকতে হবে, ঠিক আছে? প্রথম অক্ষরটা, ঠিক আছে? নীলকালি দিয়ে লিখবো না, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, এরপরে 2 নম্বর নিয়মে বলছে ভেরিয়েবলের প্রথম অক্ষরটির পরে ভেরিয়েবলের নামকরণে কেবল অ্যালফাবেটিক ক্যারেক্টার এ থেকে জেড, মানে ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, তারপরে বলছে কি যে 0 থেকে 9 এবং আন্ডারস্কোর এবং ডলার চিহ্ন ব্যতীত অন্য কোনো ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। তার মানে খেয়াল করে দেখো, প্রথম অক্ষরটা অবশ্যই হইতে হবে কি, প্রথম অক্ষরটা অবশ্যই, তুমি যদি নাও এই যে এটা হইতে হবে অবশ্যই, কি হইতে হবে তোমার এ থেকে জেড হইতে হবে। তাহলে এর ভিতর এইটুকু জিনিস দিয়ে তুমি যে কোনো নামকরণ করতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে যে একটা করে অক্ষর নিলে ওইটা যদি এ থেকে জেড এর ভিতরে থাকে, কোনো সমস্যা নাই। অনেকগুলো যদি অক্ষর নাও, এটার প্রথমটা যদি এ থেকে জেড এর ভিতরে থাকে, এ থেকে জেড এর ভিতরে, অর্থাৎ বড় হাতের আর ছোট হাতের যে কোনোটার ভিতরে থাকে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন বলছে এরপরেও যদি তুমি কিছু লেখো, যেমন এখানে আমি একটা করে অক্ষর দিছি, কিন্তু এখানে অনেকগুলো অক্ষর লিখছি, এই অনেকগুলো অক্ষরের বেলায় তোমার মানতে হবে কি, ওই সময়ও তোমার থাকতে হবে হলো পরবর্তী অক্ষরগুলো, মানে প্রথমটার পরবর্তী অক্ষরগুলো থাকতে হবে কি এ থেকে জেড এর ভিতরে, অর্থাৎ এই যে এগুলোর ভিতরে, ঠিক আছে? আর কি থাকতে পারবে? আর থাকতে পারবে আন্ডারস্কোর থাকতে পারবে, আর কি থাকতে পারবে 0 থেকে 9 এর ভিতরে নাম্বার থাকতে পারবে, আর কি থাকতে পারবে, আর থাকতে পারবে হলো ডলার চিহ্ন, ঠিক আছে? তাহলে একটু পর আমি কিছু ভেরিয়েবল সঠিক না ভুল এটার একটা লিস্ট দেখাবো, এটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এখন এই আন্ডারস্কোর চিহ্নটা কই দিবা তুমি? মনে করো তুমি এই যে নাম্বার যে লিখছো, এখানে তুমি লিখছো যে
মনে করো একটা নাম মনে করো যায় আলীর টাকা, তাহলে তুমি যদি দেখো আলী ALI, এটাও তুমি যদি এখানে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করো কোনো সমস্যা নাই। আলীর টাকা 50 টাকা, আলী সমান সমান 50 দিলা। এবার তুমি লিখতে চাইছো আলী টাকাই লিখবে, তোমার মন চাইতেছে, তাহলে কি করবা আলী আন্ডারস্কোর টাকা, ঠিক আছে, সমান সমান কি দিলা 50 টাকা। এটা তুমি এখানে লিখে দিতে পারো। ভবিষ্যতে যখন তুমি সাম করবা তখন এই পুরাটা বসাইতে হবে আলী আন্ডারস্কোর টাকা, দেন ওর সাথে আবার কেউ যদি থাকে পুরোটা বসাইতে হবে। ভালো করে বোঝো, আমি তোমাকে ভেরিয়েবলের নিয়ম বুঝাইতেছি, এটা নিয়ে তোমার কোড করে দেখতে হবে না। তুমি বেসিক যা জানো খালি আইডিয়া রাখলা, ইটস এনাফ। ওকে, এটা তোমাকে নিয়ম জানাচ্ছি এই কারণে, এটা 3 মার্কের কোশ্চেন এবং নৈবিত্তিকের জন্য আসে, নৈবিত্তিকে ওই ইয়ার জন্য আসে আর কি। আবার ডলার চিহ্ন চাচ্ছ, তুমি যদি এই যে নাম্বার 1 ধরো এই যে NUM শেষে যদি ডলার চিহ্ন দিয়ে দাও সমস্যা নেই, কি চিহ্ন দিলাম এটা, যদি ডলার চিহ্ন দিয়ে দাও সমস্যা নেই, কিন্তু প্রথমে আবার দিতে পারবা না, প্রথমে দিতে পারবা না। কথা বুঝে আসছে? তুমি প্রথম অক্ষরটা অবশ্যই এদের ভিতরে থাকার পরে পরবর্তীতে যেমন চাই দিতে পারো। আবার যেমন চাইটা কি কি থাকতে পারবে, নাম্বার থাকতে পারবে, যেমন এই যে নাম্বার ব্যবহার করছি শেষের দিকে, ঠিক আছে। তুমি এখানে চাইলে N1 তারপরে N2 ও ব্যবহার করতে পারতা, সমস্যা নাই। প্রথম অক্ষর এগুলোর ভিতরে, এর পরবর্তীতে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো যদি দরকার পড়ে, ডলার সাইন ব্যবহার করতে পারবো যদি দরকার পড়ে, ঠিক আছে। এছাড়া নাম্বার ব্যবহার করতে পারবো যদি দরকার পড়ে, কিন্তু প্রথম অক্ষর কি থাকতে হবে, ঠিক থাকতে হবে। তুমি চাইলে এখানে বড় হাতের A1 দিতে পারো, এটা B1 দিতে পারো, সমস্যা নেই। আবার এটা A2 ও দিতে পারো, কারণ এটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে, ইচ্ছা। কিন্তু যা লিখবা তাই দিয়ে ভবিষ্যতে কি করতে হবে, হুবহু সেম জিনিসগুলোরে ওই যে জায়গায় জায়গায় বসায় বসায় শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। কথা বুঝে আসছে? 3 নাম্বার নিয়ম। 3 নম্বরে বলছে কি যে একই ফাংশনে একই নামে দুই বা ততোধিক ভেরিয়েবল ঘোষণা করতে পারবে না। তার মানে কি? তার মানে হলো যে এখানে লিখছি INS, আমি এখানে লিখতে পারতাম না INN, এটা লিখতে পারতাম না, ঠিক আছে। অথবা আমি লিখতেছি IIN, এটাও লিখতে পারতাম না। অথবা আমি কি দিতে পারতাম না, ISS, এটাও দিতে পারতাম না। আসলে মেইন কথা সেটা হলো যে মনে করো এখানে নাম্বার 1 আছে, এখানে নাম্বার 2 আছে, আমি যদি এখন এই 1টা কেটে দিই আর এই 2টা কেটে দিই, তাহলে এখানে নাম দুইটা একই হয়ে গেল না। এখন নামের ওর ভ্যালু কত, 40, ওর ভ্যালু হলো 30। তাহলে এই কোডটা বুঝবে কি করে যে তুমি কার সাথে কার যোগ করতেছো, ঠিক আছে। একটু কনফিউশনের সৃষ্টি হয়, যেটা ছোট কোডে মাঝে মাঝে আউটপুট চলে আসলো, বড় ধরনের কোডগুলো এটা বড় ধরনের তোমার ভুল হিসেবে গণ্য করা হয়, যার জন্য আমরা এই কাজটা করব না। আমরা চেষ্টা করব যে এটা মার্ক করে দিতে। ম্যাক্সিমাম সময় কম্পাইলার কিন্তু ধরে দেয় যে তুমি একই নামে দুইটা ভেরিয়েবল ধরছো, ঠিক আছে, এটা একটা মজার ব্যাপার, তখন তুমি ঠিক করে নিতে পারো। তাহলে এই কাজটা আমরা করতে পারবো না। এরপর কি আছে, ভেরিয়েবলের নামে ফাঁকা স্থান থাকতে পারবে না। তাহলে আমার এমনিতে তো আমাদের ছোট ছোট নামই আমরা ব্যবহার করি, ঠিক আছে, 1-2 অক্ষরের ভিতরে, কিন্তু যদি একটু বড় নাম ব্যবহার করো, লাইক ওই যে যেমন এখানে আলীর টাকা লিখতে গেছিলাম, তাহলে এই যে মাঝখানে একটা ফাঁকা দিয়ে লিখতে পারবো না, যে স্পেস দিয়ে লিখতে পারবো না, আমাদের এখানে আন্ডারস্কোর দিয়ে এটা একসাথে করে দিতে হবে, অথবা টোটালটা একসাথে লিখতে হবে, ALITAKA, এভাবে টোটালটা একসাথে লিখে দিতে হবে, ঠিক আছে। এরপর কি আছে, ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। আমি একটু আগে বলছি, তুমি কিন্তু এখানে নাম্বার 1 লিখতে পারছো, কিন্তু 1 নাম্বার লিখতে পারবে না। কথা বুঝে আসছে? তুমি নাম্বার 1 লিখতে পারছো, কিন্তু এই যে 1 NUM এটা লিখতে পারবা না, 1A লিখতে পারবা না, ঠিক আছে। সামনে বা 5C লিখতে পারবা না, কারণ সামনে কখনো কি থাকতে পারবে না, নাম্বার থাকতে পারবে না। সামনে অ্যালফাবেট রেখে যেমন চাই করো, মানে নিয়ম মেনে যেমন চাই করো। এরপর কি, ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না, এটা বললাম। এরপর কি আছে, ভেরিয়েবলের নামকরণে ইংরেজি ছোট অক্ষর বড় হাতের অক্ষরগুলো আলাদা অর্থ বহন করে, তাই এই জিনিসটা তোমাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এটা মানেটা কি আমি দেখাই দিই, ঠিক আছে। ছোট হাতের অক্ষর আর বড় হাতের অক্ষর আলাদা মিনিং বহন করে, তার কারণটা হলো সি একটা কেস সেনসিটিভ ভাষা, মনে আছে। যেমন তুমি এখানে এন লিখছো, আর এই যে এখানে এন লিখছো ছোট হাতের, এখানে দিয়ে দিছো বড় হাতের, কোড এখানেই শেষ, তুমি সুন্দর করে 00 পাচ্ছ, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখছি ছোট হাতের এন, এখানে লিখছি বড় হাতের এন। সি আর বুঝতেই পারবে না যে তুমি আসলে কার সাথে কার তুলনা করতেছো বা কারে নিয়ে কাজ করতেছো। তার মানে ছোট হাতের এন মানে মেমোরিতে ছোট হাতের এন নামের একটা জায়গা সৃষ্টি হবে, যেখানে তুমি যে মান দাও ওইখানে প্রবেশ করবে। বড় হাতের এন মানে তুমি বড় হাতের এন এর জায়গা সৃষ্টি হবে, যেটা আমাদের HTML এই প্রবলেমটা তেমন হয় না। HTML ছিল কেস নন সেনসিটিভ ভাষা, অর্থাৎ ওইখানে ছোট হাতের বড় হাতের তেমন একটা হারমোনি প্রবলেম নাই। কিন্তু আমাদের সিটা কি কেস সেনসিটিভ ভাষা, অর্থাৎ এখানে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমি যদি এখানে লিখে দিই, মনে করো এখানে যে উদাহরণটা দিচ্ছে যে মাই রোল, কি দিয়ে লিখছে ওটা, মাই MYROOL,
এল, ঠিক আছে, মাই রোল। আর এখানে লিখছে আবার মাই আর ও ডাবল এল। এটা একটা ভেরিয়েবল, এটা আরেকটা ভেরিয়েবল, কারণ কি এখানে এই যে আর এখানে বড় হাতের আর দেওয়া, ঠিক আছে। তাহলে এটা তুমি একজন হিসেবে ইউজ করতে পারবে, এটা আরেকজন হিসেবে চাইলে তুমি ইউজ করতে পারবে, সমস্যা নেই, দুইটা আলাদা আলাদা মিনিং বহন করে। এরপরে বলছে কি যে কোনো কিওয়ার্ড, ফাংশন, স্টেটমেন্টের রিজার্ভ ওয়ার্ড ইত্যাদি নাম ভেরিয়েবলে ব্যবহার করতে পারবে না। তাহলে কি ভেরিয়েবল হিসেবে তোমার কি ওই যে কোশ্চেন জায়গা নাই যে আমি মেইনটা এখানে বসাই দিই মেইন 1 মেইন 2 দিয়ে, না, আমি এখানে তোমার ফর লিখে দিই ফর 1, মানে ফর 1 দিলেও হবে, মেইন দিলেও হবে, ঠিক আছে। কিন্তু সরাসরি মেইন, যেটা সরাসরি মেইন বসাতে পারবে না এখানে, সরাসরি তুমি এই যে ফর বসাইতে পারবে না, সরাসরি তুমি হোয়াইল বসাইতে পারবে না। তাহলে এমন সব শব্দগুলো, বা তুমি এখানে প্রিন্টেপ বসাইতে, প্রিন্টেপ লিখতে পারবে না ভিতরে ভেরিয়েবলের সময়, এই জায়গাগুলো প্রিন্টেপ স্ক্যানএফ এগুলো লিখে দিতে পারবে না, ঠিক আছে। তাহলে এমন সব শব্দগুলো আমরা কি করব না, ভেরিয়েবল হিসেবে ব্যবহার করব না, যে শব্দগুলো কি, যে শব্দগুলো হলো আমাদের বিশেষ কোনো অর্থ বহন করে। অর্থাৎ তুমি এটা জানো যে এর আলাদা একটা মিনিং আছে, আমাদের সিতে এর আলাদা কোনো একটা কাজ আছে। তাহলে যা সিতে আমাদের যে সকল শব্দের আলাদা কোনো কাজ আছে ওদের কি বলা হয় হলো কিওয়ার্ড, ঠিক আছে। ওদেরকে বলা হয় কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডগুলো সাধারণত আগে থেকে কি করা আছে, স্টোর করা আছে। তো আমি একটু আগে যেগুলো বলছি ওগুলোর ভিতরে আচ্ছা আমি নতুন করে বলে দিই, এগুলো একটু খেয়াল রেখো যে সাধারণত আমি কিওয়ার্ডটা নিয়ে আরেকটা ক্লাস নিব। তো আপাতত মনে রেখো যে আমাদের যে ফর বলো, ডু বলো, তারপরে ইফ বলো, তারপরে যে মেইন বলো, এরা কিন্তু কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ডের কাতারে পড়ে, ঠিক আছে। এদের প্রত্যেকে আলাদা আলাদা মিনিং আছে। তাহলে এরকম ওয়ার্ড আমরা এখানে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। এখন তোমার মাথায় জানি না আসে যে আমি একটু ডু 1 দিয়ে কোড করে দেখি, ডু 2 দিয়ে কোড করে দেখি, তোমার দরকার কি? যে জিনিসটাকে এইভাবে খাওয়া যায় ওই জিনিসটাকে এইভাবে খাওয়ার দরকার আছে? কোনো দরকার তো নাই। তুমি জিনিসটা সহজ রাখো, সুন্দর রাখো, নিয়মগুলো তুমি জানলা, ঠিক আছে। তুমি যাতে যে কোনো চেঞ্জ থাকলে এক্সামে তুমি বুঝতে পারো। অনেক জায়গাতে আই জায়গায় এ ইউজ করে, অনেক জায়গাতে এন এর জায়গায় বড় হাতের এন ইউজ করে, অনেক জায়গাতে এস এর জায়গায় সাম ইউজ করে। তুমি এখন বুঝতে পারলা যে কেন ইউজ করে। যেটা করবা তুমি ওইটা দিয়ে কোডটা কন্টিনিউ করতে হবে। মাথায় আবার ওই যে ঘুরায় খাওয়া শুরু করে না, এগুলো বদভ্যাস, সবকিছু নিয়ে ঘাটাঘাটি কর, মানে নষ্ট করে দেওয়া। সুন্দর করে যেটা হবে একটু সুন্দর করেই পরিপাটি করেই শিখতে হবে। আচ্ছা, এরপরে যেটা আমাদের আছে সেটা হলো কি, সেটা হলো যে ভেরিয়েবলের নামকরণে সর্বাধিক 31 ক্যারেক্টার ব্যবহার করা যাবে। এটা বলতে সাধারণত বোঝা হলো, দেখো এখানে যে মাই রোল লিখছি MYROLL, তাহলে কয়টা অক্ষর আছে? 1 2 3 4 5 6টা। তাহলে এরকম অক্ষর তুমি কয়টা ব্যবহার করতে পারবা একটা নামকরণের জন্য? 31টা পর্যন্ত অক্ষর ব্যবহার করতে পারবা। তবে বেশি বড় ভেরিয়েবল না নেওয়াই ভালো, কারণ ভবিষ্যতে তাহলে ওইটা নিয়ে কাজ করার সময় বারবার লিখতে হয় আর ওটা ঝামেলা সৃষ্টি করে, ঠিক আছে। তো এই ছোট ছোট যত ভেরিয়েবল নিয়ে তুমি কম্পেয়ার করে কাজগুলো করতে পারো। তাহলে এখানে যেমন 4টা আছে, 1 2 3 4, 4টা করে অক্ষর আছে, ঠিক আছে, বা ও 3টা আছে, তো এটা একটু খেয়াল রাখবা। তাহলে এই হলো আমাদের ভেরিয়েবলের কাহিনী শেষ। চলো এবার আমরা হোয়াইল এবং ডু হোয়াইলের লুপে চলে যাই। আচ্ছা, আমরা এখন হোয়াইল লুপ এর মাধ্যমে কোডগুলো করব। দেখো কালকের প্রবলেমগুলো এখানে আছে। কালকের প্রবলেমগুলো আমি রেখে দেওয়ার কারণটা হলো যে কালকে যেমন ফর দিয়ে এটা কমপ্লিট করতে পারছো, আমি ওইটাই তোমাকে বুঝাতে চাচ্ছি যে হোয়াইল দিয়ে, ডু হোয়াইল দিয়েও তুমি এগুলো কমপ্লিট করতে পারো। তার মানে তোমাকে শুধু জানতে হবে একটা নিয়ম, ছোট্ট একটা নিয়ম। কিসের নিয়ম? সেটা হলো ফরের নিয়ম। যদি তুমি জানো, এই যে ফরের কোড আমি লিখে রাখছি, এই কোডটারে কিভাবে হোয়াইলে নিয়ে আসতে হয়, এটা হোয়াইলের রুলস। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য যত সহজে লেখা যায় তুমি এই রুলস হিসেবে এটা ইউজ করতে পারো, সমস্যা নেই। কিন্তু এই ছোট্ট টাইপের জিনিসটা লেখো না, প্রিন্টেপ টাইপের লেখো না, না লেখা বাকিটা লিখে দাও। রুলস তোমার আসে না পরীক্ষায়, জাস্ট বললাম আর কি। কেউ যদি বলে রুলসটা বলো, তাহলে আমাদের কাজটা হলো যে কাউন্টার ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন, হোয়াইল, তারপরে কি স্টেটমেন্ট, শেষ, ঠিক আছে। তো আর এক্সট্রা আমি যে জিনিসগুলো লিখে দিয়েছি যাতে কোড লিখতে তোমার কি হয়, ভালো হয়। আর একটা জিনিস ভালো করে বুঝো, আমি আগে যদি এই হোয়াইলের কোডটা তোমাকে করায়নি আগে, তোমাকে তাহলে ফার্স্টে কি জানতে হবে? আগে ফর জানতে হবে, ঠিক আছে। যখন তুমি কোড করতে করতে এক্সপার্ট হয়ে যাবে, রুলসগুলো তোমার মাথায় ঢুকে যাবে, 3টা মাত্র রুলস, হোয়াইল, ডু হোয়াইল আর কি বলে ফরের। তো 3টা রুলসের নিয়ম যখন তোমার মাথায় ঢুকে যাবে, তখন আর কিছু তোমার জানতে হবে না। মেইনলি তোমার জানতে হবে হলো কয়টা জিনিস, এই যে 4টা জিনিস, ঠিক আছে। সূত্র স্টেটমেন্ট কোনটা, আর ইনক্রিমেন্ট কোনটা, ডিক্রিমেন্ট কোনটা, দেন কন্ডিশন কোনটা, ইনিশিয়ালাইজেশন কোনটা। এটা দিয়ে যেমন ফর করা যায়, এই সেম জিনিস দিয়ে হোয়াইলও করা যায়। তাহলে চলো আমরা একটু পরিবর্তন করে দেখি। দেন এখন তো তুমি ফর থেকে এটার পরিবর্তন করতেছো, কিন্তু ভবিষ্যতে তোমার যদি কোনো একটা এটা দিয়ে বলো যে এটা দিয়ে বললো এটা হোয়াইলে রূপান্তর করে, এটা হোয়াইলে কোড করে দেখাও, তখন কিন্তু তুমি মনে মনে কি করবা, শুধু খেয়াল করবা যে কোন জিনিসটা এখানে কন্ডিশন, কোন জিনিসটা তোমার কি বলে সূত্র স্টেটমেন্ট তুমি জানো, অথবা তুমি এটা একটা অ্যালগরিদম ফ্লোচার্ট মাথায় একটু করে নিবা, বা একটু খাতাটাতে পেন্সিল দিয়ে একটু করে নিবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে, ঠিক আছে। তাহলে তোমার মেইন কাহিনী হলো যে এই রুলসগুলো একটু খেয়াল করে রাখা। আর যদি
খুব কষ্ট হয়ে যায় তাহলে ফরটাকে ভালো করে শেখা আর এই রুলসটাকে কোনো রকম মনে রাখা, তাহলে ফর থেকে আমরা এটা পরে বানায় নিব। দেখো তুমি কিভাবে হয়। যেমন হোয়াইলের জন্য প্রথমে কি আছে, তাহলে প্রথম কাজটা কি দেখো, প্রথম কাজটা হলো আমার এখানে ইনক্লুড studio.h দিলাম, এটা থাকবেই, ঠিক আছে, এটা সব জায়গাতেই তো থাকবে, এই জন্য এটা দিয়ে রাখছি আমি। যদি দরকার পড়ে তোমার ইনক্লুড ম্যাট.h দিবা, ইনক্লুড কনিও.h যদি তুমি দিতে চাও দিবা, তুমি এখানে তিনটাই দিতে পারো ইচ্ছা করলে। কনিও.h দিলে আবার গেট সিএস নিচে লিখতে হবে, আর কি খেয়াল রাখতে হবে। আবার ধরো এই যে আমি এখানে ইন্ট দিয়ে যে কোড করছি, এখানে যদি তোমার ভগ্নাংশ সংখ্যা হইতো, ঠিক আছে, 1.5 প্লাস 2.5 প্লাস 3.5, তাহলে আবার কি হইতো, ফ্লয়েড হয়ে যেত, একটু খেয়াল রাখবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আবার এখানে আবার কি হইতো, ফ্লয়েড হয়ে যেত, শুরু হইতো 1.5 থেকে এক এক করে বাড়ছে, যদি 1.5 2.5 3.5 হয়, দেন তোমার কি হইতো, এখানে যা আছে তাই ওইভাবে চলে যেত। এই তো সহজ জিনিসগুলোকে সহজ রেখো। তাহলে আমরা এটা করে দেখি, এটাকে হোয়াইলে করি। তাহলে হোয়াইলের নিয়মটা কি, ফার্স্টে আমরা ইনক্লুড studio.h লিখবো। তাহলে ইনক্লুড studio.h গেল। এরপরে কি আছে, মেইন, আমি শুধু মেইন দিলাম, তোমরা কেউ চাইলে ইন্ট মেইন বা ভয়েড মেইন দিতে পারো, ঠিক আছে। কিছু কিছু কম্পাইলার ইন্ট মেইন দিলে ভালো রান করে, বা না দিলে রান করতে চায় না, বিশেষ করে ফোনের সফটওয়্যারগুলো। তারপরে আমার এই যে সেকেন্ড ব্র্যাকেট, পরে কাউন্টার ডিক্লারেশন। এখানে কাউন্টার ডিক্লারেশন কে কে আছে, যতটুকু পর্যন্ত মান বলে দিছি, এই যে এইটুকু পর্যন্ত তুমি কাউন্টার ডিক্লারেশন হিসাবে ধরে নিতে পারো, ঠিক আছে। জাস্ট তোমাদের সাপেক্ষে বলতেছি যে এইটুকু পর্যন্ত তুমি কাউন্টার ডিক্লারেশন পর্যন্ত ধরে নিতে পারো, ঠিক আছে। তাহলে চলো আমরা এইটুকু পর্যন্ত এখানে লিখি। তাহলে কাউন্টার ডিক্লারেশন আছে, কাউন্টার ডিক্লারেশন তুমি যা আছে তাই লিখে দাও। তাহলে আমার কি কি আছে, ইন্ট ins, আমরা ইন্ট নিছি, পরে আই নিছি, এন নিছি, এস নিছি। দেখো তো এই জিনিসটাই আছে কিনা এখানে, সেম টু সেম, ঠিক আছে। তারপরে কি আছে, স্ক্যানএফ, তারপরে আছে আমার মার্কারগুলো যন্ত্রণা পাগল হয়ে যায়, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, মানটা কোথায় যাবে, এই কমাটা জানি সবসময় বাইরের দিকে থাকে এটার, ঠিক আছে, মানটা যাবে হলো এন এ। এরপরে কি আছে, এরপরে আছে এস সমান সমান 0, তুমি চাইলে এখানেও এস সমান সমান 0 বলতে পারো, অথবা এখানেও এস সমান সমান 0 বলে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমার এই পর্যন্ত কি গেল, কাউন্টার ডিক্লারেশন চলে গেল। এরপরের কাজটা কি, এরপরের কাজটা হলো দেখো, কাউন্টার ডিক্লারেশন পরে আসলে হলো ইনিশিয়ালাইজেশন। তাহলে কাউন্টার ডিক্লারেশনের কাজ শেষ হওয়ার পরবর্তীতে তুমি কি করে দিতে হবে, এখানে ইনিশিয়ালাইজেশনের কাজটা করে দিতে হবে। অর্থাৎ তুমি এখানে কি করতে পারো, এখানে আবার তুমি ইনিশিয়াল কত, এখানে কে ইনিশিয়াল, এই যে আয়ের মান 1, এটা ইনিশিয়াল, দেখছো তুমি কিন্তু এই যে এখানে এই যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, সূত্র, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এই প্রত্যেকটা জিনিস কিন্তু যে মার্ক করা আছে, আর এই প্রত্যেকটা জিনিস তুমি এইখানেও চিনো যে এখানে হলো ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট আর সূত্র স্টেটমেন্ট। তাহলে তুমি শুধু এগুলো বসাবা, আর কোনো কাজ তো তোমার নাই। আমি কিন্তু সবগুলো কোড করে দিব না, এখানে দুই একটা দেখাই দিব, কারণ সব করা দিতে গেলে এই কোর্সই আমি শেষ করতে পারবো না। তাহলে এরপর আমার ইনিশিয়ালাইজেশনে কি আছে, ইনিশিয়ালাইজেশন আছে হলো আয়ের মান কত থেকে শুরু, আয়ের মানটা হলো শুরু হয়েছে 1 থেকে, এইভাবে তুমি লিখতে পারো। অথবা তুমি যদি জায়গা বাঁচাইতে চাও আমার মতো বোর্ড ছোট দেখা, তাহলে এখানে এস এর মানটা তুমি 0 বলে দিয়ে আসো, ঠিক আছে। তাহলে যে এক লাইন বেঁচে গেল, এটা দিতে হবে না, তুমি এইখানে লিখে দিবা ডাইরেক্ট, এইটুকু তোমার কাউন্টার ডিক্লারেশন শেষ, ঠিক আছে। আই আর এন নিছো, এস এর মানটা 0, এস এর মানটা 0 তুমি দিয়ে দিছো, স্ক্যানএফ দিয়ে এইটুকু কাউন্টার ডিক্লারেশন শেষ। চাইলে এটা নিচে দিতে পারো আগের মতো। দেন তুমি কি করতে পারো, দেন তুমি নিতে পারো হলে যে এখানে একটু উপরে গেলাম, জায়গা হবে আই সমান সমান কত, 1 থেকে শুরু। এবার দেখো ইনিশিয়ালাইজেশনের পরে হোয়াইল লিখতে হবে, তাহলে তুমি লিখলে হলো হোয়াইল, ঠিক আছে। হোয়াইলের পরে কি আছে, ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতর কন্ডিশন, এখান থেকে কন্ডিশন কে, এখান থেকে কন্ডিশন কে, ঠিক আছে। তাহলে কন্ডিশনটা লিখে দাও, কন্ডিশনটা কি সমান তোমার আই দেন এন, ঠিক আছে। তাহলে কন্ডিশনটা লিখে দিলাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের এই হোয়াইলের পরবর্তী লাইনেও কি নাই, এই যে হোয়াইলের পরে কন্ডিশনের পরে কি করি নাই, বন্ধ করি নাই, এটা জানি খেয়াল থাকে যে এটা বন্ধ করি নাই, এটা ওর সাথে সম্পর্কিত। এরপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এখন কথা হলো এটা আবার কেন,
তুমি সেকেন্ড ব্র্যাকেট না দিয়েও বাকি জিনিস লিখতে পারো, যে সূত্র স্টেটমেন্ট আছে এটা লিখবো, আমি লিখে আগে তারপরে বলতেছি যে আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সূত্র স্টেটমেন্ট কি আছে, সূত্র স্টেটমেন্ট কোনটা, এখানে এই যে ও হলো সূত্র স্টেটমেন্ট, কোনটা, এই যে ও হলো সূত্র স্টেটমেন্ট। তাহলে এস ইজিক্যাল টু এস প্লাস আই, ঠিক আছে। তাহলে এই যে সূত্র স্টেটমেন্ট গেল, এরপরে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আগে লেখা নি, এখান থেকে কোনটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই যে এইটা, কোনটা, এই যে এইটা। তাহলে তুমি কি করতে পারো, এখানে লিখে দিতে পারো যে আই ইজিক্যাল টু আই প্লাস 1, এখানে সরাসরি আই প্লাস প্লাস দিলে কেমন জানি লাগে, ঠিক আছে, এই জন্য এভাবে লিখলাম, এভাবে লিখে এটাই বেটার। তাহলে আই ইজিক্যাল টু আই প্লাস 1, তাহলে কি গেল তোমার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, আমরা ইনক্রিমেন্ট ছিল দিয়ে দিলাম। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধ করছি, এরপরে কি প্রিন্টএফ দিয়ে কাজ করছি, প্রিন্টএফ দিয়ে এরপরে কি আমরা আস্তে আস্তে বড় আউটপুট লেখা শিখবো, আগে এটা দেখো, পার্সেন্টেজ ডি কি এস, লাইন বন্ধ। এরপরে কি এই যে সেকেন্ড ব্র্যাকেটটা, এটারে কি করব, এটারে বন্ধ করলাম, ঠিক আছে। তো একটু লেখাটা চেষ্টা করো একটু এইভাবেই লিখতে, সুন্দর করে লিখতে, আমার জায়গা শর্টের জন্য আমার এরকম হয়ে গেছে। তো এখন খেয়াল করে দেখো যে আমাদের মেইন কাজটা কি, আমাদের মেইন কাজটা হলো যে আমরা জানিছি হুবহু তাই আছে, শুধুমাত্র এই নিয়ম অনুযায়ী এই প্রত্যেকটা জিনিস ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আর সূত্র স্টেটমেন্ট এরা একটু আগে পড়ে গেছে। এই যে নতুন সাজটা সাজলো এটাই হলো হোয়াইল। ফর আর হোয়াইল সাধারণত একই রকম কাজ করে, তবে এখানে দেখা যায় আগে কন্ডিশনটা চেক করে এগুলো করে, আর পরের বেলায় তোমার কি এই এই যেই কাতারে কাজগুলো আছে এইভাবে করে। এখন তুমি যখন একটা ভাষায় দক্ষ, তখন তুমি এটা সাজাতে পারো যে আমি একটু পরে ভাত খাবো, আবার তুমি এখানে এটাও বলতে পারো যে আমি একটু দেরি করে ভাত খাবো, ঠিক আছে। তো মানে বা আমি আর একটু পরে ভাত খাবো, মানে কথা হলো তুমি যখন ভাষায় দক্ষ তখন তুমি তোমার প্রয়োজন অনুসারে ওটাকে সুন্দর করতে পারবে, প্রয়োজন অনুসারে আরো আগে পরে শব্দ লাগে ওইটা একটু কি করতে পারবে, একই মিনিং এর একটু বর্ধিত বা ছোট শব্দ তুমি তৈরি করতে পারবে। একইভাবে এটা তোমার অনেকে কমফোর্টেবল এটাই কোড করে, অনেকে কমফোর্টেবল হলো এইভাবে হোয়াইল দিয়ে জিনিসটাকে কোড করে কমফোর্টেবল। এখন সুবিধা কি, সুবিধা হলো কম্পাইলারের ক্ষেত্রে যখন বড় ধরনের কোড করি আমরা, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে এই হোয়াইল দিয়ে কোড করলে সে কন্ডিশন এবং অন্যান্য জিনিস তাড়াতাড়ি আমাদের কাজ করে দেয়, কিছু কিছু ক্ষেত্রে ফর দিয়ে তাড়াতাড়ি কাজ করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে ডু হোয়াইল, ঠিক আছে। তবে ডু হোয়াইল দিয়ে সাধারণত একটু ডু হোয়াইল যেটা একটু পরে আমরা নিয়ম শিখবো, ওইটা সাধারণত একটু দেরি করে আউটপুট দিতে, ওইটা কম্পাইলারের সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে, ঠিক আছে। তো এই হলো মেইনলি কাহিনী। তাহলে আমরা সেম জিনিসটাই আবার করলাম, শুধু কি অন্য একটা নিয়মে। তাহলে নিয়মের ভিতরে নতুন দুইটা সেকেন্ড ব্র্যাকেট আসছে, এই যে একটা, এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে তোমার মাথায় একটা কোশ্চেন দেখতে পারে কেন দিলাম। এই দুইটা সাধারণত হলো যখন তুমি কি বলে হোয়াইল ব্যবহার করবা তখন সবসময় এই জায়গাতেই ব্যবহার হয়, ঠিক আছে। তো এই জায়গায় ব্যবহার হলে কিছু কিছু ক্ষেত্রে সামনেই কোড পাবা, কিছু কিছু ক্ষেত্রে তুমি পাবা না, কি বলে ওইটার এই যে সূত্র স্টেটমেন্ট পাবা না। কারণ তুমি কোনো কোনো জায়গায় দেখছো যে বাংলাদেশ লেখাটা 50 বার প্রিন্ট করো, 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করো, ওইখানে সূত্র থাকবে না। ওই কোড যখন আমরা করবো তখন আবার দেখবা যে এই লাইনটা থাকবে না, এই সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে তাহলে এটা থাকবে। নেক্সট ক্লাসে করবো ওই কোডগুলো, শুধুমাত্র এই ইনক্রিমেন্টাল লাইনটা থাকবে, পরে প্রিন্টএফ থাকবে। এখন কথা হলো এই সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার কারণটা কি, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা স্টেটমেন্টকে তুলে ধরছি যাতে আমরা কিছু ছোট ধরনের ইরর থেকে বাঁচতে পারি। এটার আমরা একবারে ক্লিয়ার করে দিচ্ছি যে এটা সাপেক্ষে কাজটা হবে, জাস্ট তোমাদের ভাষায় বলতেছি, আমাদের লাইনে গেলে তুমি আর কিছু বুঝবা না। এই জন্য আমার কথাগুলো তুমি বুঝো, কারণ আমি তোমাকে বোঝানোর জন্য যেভাবে দরকার আমাদের সিস্টেম থেকে সহজ করে নিয়ে ওইটা আমি তোমাকে বলি, ঠিক আছে। তো আপাতত তোমাদের বোধগম্য যেটা যে আমরা এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণটা হলো যে আমরা এখানে কি করছি, এখানে আমরা একটা স্টেটমেন্টকে, একটা বিশেষ স্টেটমেন্টকে তুলে ধরছি যে এইটার কাজটা এখানে ঘটবে, ঠিক আছে। এবং কিছু ছোট ধরনের ইরর থেকে বাঁচার জন্য আমরা এটারে কি করছি, আলাদা সেকেন্ড ব্র্যাকেট থেকে এই ধরনের এই স্টেটমেন্টের যে লাইনগুলো আছে এটা আমরা কি করি, দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখি। তাহলে এটা হলো ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, এটা হলো ক্লোজিং, ঠিক আছে। একটা হলো এই যে কোনটা খেয়াল করে দেখো, একটা হলো এইটা আর একটা হলো এইটা এই সাইডের, ঠিক আছে। এটা আর এটা দিয়ে মাঝখানে আমরা লাইনটারে লিখে দিই। তুমি যদি ফরের ভিতরে এটা দিতে চাও দিতে পারো, কোনো সমস্যা নেই। ফরের ভিতরে এই জিনিসটা দেওয়ার জন্য এই যে এস এর যে লাইনটা আছে খেয়াল রাখো, ফরের ভিতরে এই জিনিসটা দেয় হলো এস এর লাইনে, শুধু এই যে এইখানে দেয়, এখানে তুমি এই যে ওপেনিং ব্র্যাকেটটা দিতে পারো আর এইখানে শেষে দিতে পারো, ঠিক আছে। তাহলে খেয়াল রাখো যে ফরে যদি এটা দিতে চাও তাহলে এইভাবে দেই, আর যদি আমরা হোয়াইলে দিই তাহলে আমরা এই যে এস
মানে সূত্র স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এই দুইটাকে আমরা কোথায় রাখি, হোয়াইলের পরে সেকেন্ড ব্র্যাকেট দিই, দেন এই দুইটাকে রাখি। এখন কথা হলো না দিলে কোনো সমস্যা আছে, মাঝে মাঝে কোনো কোনো কম্পাইলার একটু সমস্যা করে যে একবারে সব কিছু এই এখান থেকে টোটাল সব কিছুকে একসাথে কম্পাইল করতে যে একটু প্রবলেম করে। তো ওই সকল ছোট্ট ধরনের এরর থেকে বাঁচার জন্য এটা আমরা একটু আলাদা করে উঁচু করে দিই, কিন্তু ফরের বেলা এত সমস্যা হয় না, এটা খুব সহজ এবং এটা কম্পাইলের জন্য খুব অ্যাডজাস্টেবল। ওকে, তাহলে খেয়াল রাখো যে আমরা এটা কেন ব্যবহার করি। এখন তুমি কি এটা ব্যবহার করবা? হ্যাঁ, এটা করো বেটার। ঠিক আছে, তাহলে এরপরে এখন তোমার যদি আমি বলি যে এখান থেকে 2-3টা করে লাভ দিয়ে চলে যায়, যেমন এইটা করো, এটা করলে তোমার কি হবে, কোনটা নিচে দেখো, এই যে এটা যদি করো তাহলে আমার এখানে কাজ হবে কি, আই থাকলো, এস থাকলো, আই থাকলো, এন থাকলো, এস এর মান কি ইন্টুর জন্য কি হবে 1। ওকে, এরপরে কি, এরপরে হলো এন এর মান তুমি নিলা, এই যে এন আছে, এন এর মান নিছো। এবার কি আয়ের মান কত থেকে শুরু, আয়ের মান শুরু হলো 5 থেকে, তাহলে এখানে কি 5। এরপরে কি, এরপরে হলো হোয়াইল দিয়ে যে সূত্র আছে ওইটাই খেয়াল রাখো, বন্ধ করি নাই। দেন তোমার কি এস ইজিক্যাল টু এস প্লাস আই। ঠিক আছে, এখানে কি হবে, এটা ইন্টু সূত্র, তাহলে এস ইজিক্যাল টু এস ইন্টু আই। ঠিক আছে, তাহলে এই যে ইন্টু হয়ে গেল। আর কি আছে, আই ইজিক্যাল টু আই প্লাস 1, আর এখানে কি আই ইজিক্যাল টু আই প্লাস 5। তাহলে আই ইজিক্যাল টু, সরি দেখছো কোনটা মুছতেছি, তাহলে আই ইজিক্যাল টু আই প্লাস 5। এরপরে তুমি এসটারে কি করে দিলা, আউটপুট করে দিলা। তাহলে দেখছো এইটুকুই কাজ। এবার এখান থেকে তুমি অন্য কোনোটা নাও, তার মানে ভালো করে বোঝো, গত ক্লাসে যেগুলো করাইছি অথবা ওই যে অ্যালগরিদম ফ্লোচার্ট ক্লাসে যেগুলো করছো ওইখান থেকে তুমি শুধু কারে কারে খুঁজে নিবা, ওইখান থেকে তুমি খুঁজে নিবা এই 4 জনকে। দেন ওই 4 জনকে জায়গা মতো বসায় দিলেই তুমি, তোমার হেডিং দেওয়া হয়েছে, তুমি মাথায় ওইটার অ্যালগরিদম, ওইটার ফ্লোচার্ট করলা, অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট বেটার, ওইটার মাথায় তুমি কি করলা, ওইটার নিয়ম বসায় ফ্লোচার্ট করলা। এবার ফ্লোচার্ট করায় তুমি এই 4 জনকে খুঁজে বের করলা, দেন ওই 4 জনকে চেঞ্জ করে বসায় দিলেই ডান। অথবা তুমি আগে ফরের কাজ করতে পারো, দেন এটা করতে পারো, তোমার যেভাবে সুবিধা, ইউজ টু হয়ে গেলে সব মানে সহজ হয়ে যাবে। এবার আরেকটা তুমি করো, মনে করো এটা করো। ঠিক আছে, এটা ডিক্রিমেন্ট, দুঃখিত। তাহলে ওইটা কি, ওটা হলো তোমার ডিক্রিমেন্টের কাজ। এখন ডিক্রিমেন্টের কাজ কিভাবে করবো, ডিক্রিমেন্টের জন্য আমার এটা যা আছে কি, এস এর মান তুমি কি করবে, এটা প্লাসের রাশি, এস এর মান কি হয়ে যাবে, আবার এস এর মানটা হয়ে যাবে 0। ওকে, এবার তুমি মান নিলা, আয়ের মান কত থেকে শুরু, 230 থেকে, 230 থেকে আয়ের মান। এবার কি হয়ে যাবে, এটা ডিক্রিমেন্টের রাশিতে এটা উল্টা হয়ে যায়। ঠিক আছে, আর এটা কি প্লাসের রাশি, তাহলে আই ইজিক্যাল টু, আর একটু আগের কোডে দেখছো এখানে আই লিখতে ভুলে গেছিলাম, ওটা আই লিখে দিও, সরি দুঃখিত, আই লিখতে ভুলে গেছিলাম, এস ইন্টু আই, একটু আগের কোডটা। ঠিক আছে, এস ইন্টু আই পরে বন্ধ হবে। ওকে, আর এই কোডের জন্য, এবার এই কোডের জন্য, তাহলে এই কোডের জন্য আমাদের কি আসতেছে, এই কোডের জন্য আসতেছে হলো এটা প্লাসের রাশি, তাহলে এস প্লাস আই। ঠিক আছে, এস প্লাস আই, আর হলো এখানে কত করে কমতেছে, কত করে 5 করে, তাহলে আই কত -5, শেষ। তাহলে সূত্রটা হলো প্লাসের, কিন্তু 30 থেকে 25 থেকে 20 যাচ্ছে, তার মানে কমতেছে কত, আই ইজিক্যাল টু আই -5 করে কমতেছে। ঠিক আছে, তারপরে তুমি কোনটা করবে, একটা পাওয়ার করো, একটা পাওয়ার করলে ভালো, আমরা শিখি চলো। তাহলে একটা পাও করো, এই যে মনে করো এইটাই, সরি এটা করি শেষ, বাকিগুলো তোমরা আগেরগুলো থেকে বসায় নিও। তাহলে একটা পাও করলে তোমার কি হবে, আমার এটা একটু মুছতে হবে, জায়গা নেই। তাহলে আমরা উপরে আগে লেখা দিয়ে আসি, আমি যেহেতু দেখতেছি উপরে পাওয়ার অনেক বেশি, পাও লাগবে, এই জন্য আমার কি করতে হবে, আগে ইনক্লুড studio.h include math.h। ঠিক আছে, ইন্ট মেইন যদি দিতাম তাহলে কি দিতে হইতো, রিটার্ন 0, যেমন এখানে দিছি ইন্ট মেইন, রিটার্ন 0 বাইরে রাখতে হয়েছে, যে প্রিন্টএফ এর পরে রিটার্ন 0 লিখে তারপর সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করতে হইতো। এটা নিয়ে জানি কনফিউশন না থাকে, আমার এমনি জায়গা নেই ভাই, এত পারতেছি না। ঠিক আছে, তাহলে এই যে ইনক্লুড math.h, তুমি যদি এখন চাও conio.h লিখতে, ইনক্লুড conio.h এটা নিচে লিখতে পারো, সমস্যা নেই।
10টা হেডার ফাইল 10টা দিলেও কোনো সমস্যা নাই যদি তোমার লাগে, বুঝতে পারছো? আবার কনিও ডট এইচ দিলে তখন কি করতে হবে, প্রিন্টএফের পরে তোমার থাকবে রিটার্ন ইন্ট মেইন দিলে রিটার্ন 0, আর ইন্ট না দিলে কোনো সমস্যা নাই, তাহলে তুমি শুধু কনিও ডট এইচ দিলে নিচে গেট সিএসটা যোগ করতে হবে, এই আর কি, ঠিক আছে? তাহলে এই যে তোমার কোডটা করলা, কোডটা করার পরে এবার তোমার কাজ কি? এবার তোমার কাজ হলো যে এটা করবা। তাহলে এটার জন্য আমার শুরু হয়েছে কই থেকে? শুরু হয়েছে হলো কত? এস এর মান কি? এটা ইনটু এস এর মান হবে 1, এস এর মান হচ্ছে 1। এরপরে কত করে কমতেছে? 1 করে কমতেছে। আর শুরু হয়েছে কত থেকে? 90 থেকে। শুরু হয়েছে হলো 90 থেকে, ঠিক আছে? আমি একটু পরে কোডটা ইন দিয়ে করে দিব, ঠিক আছে? 90 থেকে। এরপরে কাজ কি? এরপরে কাজ হলো এটা কি 90 থেকে কমতেছে, তাহলে এটাও কমতেছে, মানে এরকমই থাকবে, কমতেছে মানে এই চিহ্ন, আর বাড়তেছে মানে এটা, ঠিক আছে? তাহলে এবার কি তোমার এস ইজ ইকুয়াল টু এস প্লাস, না এটা হলো এস ইনটু আয়ের উপরে কত? 20। তাহলে আমার কি হবে? এস ইজ ইকুয়াল টু এস ইনটু পাও, তোমার কি আসতেছে? পাও আই কমা 20, কারণ আমার এই যে প্রতিটা ঘর আই, আর উপরে কত করে আছে? 20 করে আছে। আর এখানে কত করে কমতেছে? 89 কত করে কমতেছে? আই মাইনাস 1। তাহলে এবার তুমি এস বের করে দাও, শেষ। তাহলে যা যা রাখছো হয়ে গেল। তাহলে ইনটুর জন্য 1 লিখতে হয়, আর যোগের জন্য হলো কি 0। এরপরে আর কি মাইনাস হলে চিহ্নটা এরকম হয়, মানে মাইনাস বলতে ছোটোর দিকে গেলে চিহ্নটা এরকম হয়, বড় দিকে গেলে এরকম হয়, ঠিক আছে? এই তো পরিবর্তনগুলো। তাহলে আশা করি তোমরা এটা পারবে। এবার চলো আমরা ডু হলে যাই। তার আগে যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে একটু ক্লিয়ার করে দিই, চলো। সেটা হলো কি, যে যদি মনে করো আমি এখানে ইন্ট লিখতাম, তাহলে কি করতে হইতো? তাহলে এই যে এখানে কি করতে হইতো? রিটার্ন 0, রিটার্ন 0। তারপরে এই যে শেষে সেকেন্ড ব্র্যাকেট কি করতে হইতো? বন্ধ করে দিতে হইতো। তাহলে এই যে এইটা কোনটা? এটা খুলছি সেকেন্ড ব্র্যাকেট, এখানে বন্ধ করে দিছি। আর এই যে এটার জন্য এই যে এখানে বন্ধ করছি, বা যে শেষে বন্ধ করতে হবে, ঠিক আছে? তাহলে চলো এবার ডু হোয়াইলটা একটু দেখি। প্রথমে বলতেছি যে দুইটা জিনিস খুব ভালো করে মাথার ভেতরে ভরে নাও, ঠিক আছে? তার একটা হলো যে আমরা এখন যে ডু হোয়াইল পড়বো, ঠিক আছে? এই ডু হোয়াইলের মেইন যে থিমটা আছে, ভালো করে বুঝো। এই ডু হোয়াইলের মেইন থিমের ভিতরে একটু তাকায় দেখো, এটা হলো আমাদের রুলস এবং ডু, এরপরে এই যে সূত্র স্টেটমেন্ট, ওই যে সেকেন্ড ব্র্যাকেট আবার সেকেন্ড ব্র্যাকেট, এটা শুরু আর শেষ করলাম, ওকে? দেন তোমার এই যে সূত্র স্টেটমেন্ট, পরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, পরে এই যে হোয়াইলের পরে কন্ডিশন লেখার পরে যে বন্ধ করে দিছি। তার মানে এখানে সবগুলো লাইনে কি আছে? বন্ধ আছে কোলন দিয়ে, যেটা কিন্তু ফরে আর হোয়াইলে হয় নাই। এই ভুলটা তোমাদের হয়, ঠিক আছে? আমি ভুল করে ফেলি মাঝে মাঝে, খেয়াল থাকে না, পুটপুট করে লেখে চলে যাই। তো একটু খেয়াল রাখো ভাই, যে আমাদের ডু হোয়াইলের সময় আমরা কোন নিয়মে? ডু হোয়াইলের সময় আমাদের সবগুলো কি থাকবে? বন্ধ থাকবে। অর্থাৎ আমাদের এখানে ডু লিখবো শুধু, ঠিক আছে? এখানে শুধু ডু লিখবো, পরে এই যে এই কাজটা করব, এদের পিছনে বন্ধ করে দিব। দেন হোয়াইলের পরেও এখানে কি করব? কন্ডিশন লিখে পরে বন্ধ করে দিব। আবার কেউ আমার মোটা মাথার বাইরে এখানে যে আবার বন্ধ করে দিয়েন না। ডু কি করবে? ডু করো, এই যে এর ভিতরে করার জিনিসগুলো আছে সেটা আমরা কোড করলে দেখতে পারবো, ঠিক আছে? তো একটু খেয়াল রাখো। তাহলে আর আরেকটা জিনিস হলো, একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু কোডের কিন্তু ম্যাক্সিমাম প্রায় সকল তুমি যে শব্দ লেখো সবগুলোই কিন্তু কিসে? ছোট, স্মল লেটারে, ঠিক আছে? স্মল লেটারে। কেউ আবার এই বড় হাতের অ্যাপ দিয়ে দিও না, বড় হাতের পি দিয়ে দিও না, ঠিক আছে? তুমি ভেরিয়েবল নিয়ে যা মন চায় করতে পারো ওই নিয়ম মেনে, কিন্তু আমাদের কোডে সাধারণ ওয়ার্ডগুলো কিন্তু ছোট হাতের অক্ষর হয়, এটা একটু খেয়াল রেখো। তাহলে চলো আমরা এই কোডটা করি। এখানে দেখো ওই আগের সেম জিনিসই দেওয়া রে ভাই, শুধুমাত্র ডু আসছে। ডু মানে কম্পাইলারকে বলতেছে তুমি এটা করো আর এটা করো, হোয়াইল যখন এই যে কন্ডিশন। তাহলে যে সূত্র স্টেটমেন্টের জায়গায় সূত্র স্টেটমেন্ট বসাবো, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জায়গায় ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বসাবো, আর হোয়াইল মানে কন্ডিশনটা তুমি কন্ডিশনে বসাই দিবে, এই শেষ। তাহলে এটার একটা দুটো কোড করা দিব, তারপর একটা স্পেশাল কোশ্চেন করাবো, ঠিক আছে? ওই কোশ্চেনটা একটু মাথায় নিতে হবে। তাহলে এটা একটু করি, চলো। তাহলে এটার প্রথমে আমার আছে কি, একটু দাগ দিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো আসলে কই থেকে শুরু। চেষ্টা করি অনেক কন্টেন্ট পড়ে যে তোমাদের, এই জন্য আর কি একটু ইয়া থাকে, মানে জায়গায় শর্ট থাকে সবসময়। দেখো, তাহলে আমাদের শুরু হলো কই থেকে? হ্যাশ ইনক্লুড ডট এইচ, তারপরে কি?
তারপরে তুমি যদি নিতে চাও ইন্ট মেইন নাও, এটা আমরা ইন্ট মেইন নিয়ে যাও। দেন কি সেকেন্ড ব্র্যাকেট ওপেন, ঠিক আছে। এবার ওপেনের ভিতরে কি আছে, কাউন্টার ডিক্লারেশন। কতটুকু করে কাউন্টার ডিক্লারেশন ধরছিলাম, এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত কাউন্টার ডিক্লারেশন। তাহলে এইটুকুর কাজ যা আছে তাই করো, সমস্যা নাই তো, ঠিক আছে। আমরা তাহলে এখানে দিতেছে কি ইন্ট, ভালো করে এর আগেও বলে দিছি, ফ্লয়েড হইলে কোনো জায়গায় ফ্লয়েড দিবা, মারামারি করবা না। ইন্ট তোমার কি আছে, আই এন আর এস, এস এর মানটা দিয়ে দাও, তাহলে আমার একটা লাইন বাজবে পরে। এস এর মানটা কি, কার জন্য করতেছি, এই যে এই কোডটারে, এটাকে রূপান্তর করতেছি, পরে এখান থেকে করব। একটু আগেও কিন্তু ভালো করে বলে দিলাম যে এই কোডটারে কিন্তু আমরা এই যে এটাই আছে, ফ্লোচার্ট আছে, পরে এটার এই যে কোড আছে, পরে এটার আমরা এই যে রূপান্তর করতেছি, ঠিক আছে। এক পেজ থেকে আরেক পেজে কোড লিখতে লিখতে যেতে পারবো কিনা, হ্যাঁ পারবো। তোমাদের মনে যে কোশ্চেন আছে ওইটাই আমি একবার অ্যান্সার দিয়ে দিই। তাহলে এস সমান সমান কি, এস সমান সমান হলো 0, দেন লাইনটা বন্ধ করলাম, কার জন্য, এই যে এদের, ঠিক আছে। এরপর আমাদের কি আসলো, এরপরে হলো আমাদের কি করতে হবে, মান নিয়ে নিতে হবে। কার মান যদি দেওয়া থাকে, ভালো করে বলছো, একটু আগে যে কোডগুলো করছে ওইখানে এন ছিল, মান দেওয়া থাকলে তো আমার আরো সহজ, স্ক্যানএফ লাইন তোমার করতে হবে না, একটু পরে একটা কোড করবো না, যাও। তাহলে আমাদের কাজটা কি, তাহলে এটার ভিতরে মান দেওয়া নাই, এন দেওয়া আছে, তাহলে স্ক্যানএফ লিখে স্ক্যানএফ স্ক্যানএফ লিখে কি করতেছি, এটা মান নেওয়ার ব্যবস্থা করে দাও, %d and n, লাইন বন্ধ। আচ্ছা, আমার একটু জায়গা শর্ট লাগতেছিল, তাই একটু মুছে আবার একটু মানে আরেকটু উপর থেকে ডেকোরেট করে লেখা শুরু করলাম। তো এইটুকু আমরা বুঝলাম যে আমরা এখানে স্ক্যানএফের কাজটা করলাম। তো এবার আমাদের কি আছে দেখো, আমাদের এইটুকু নেওয়ার মাধ্যমে কিসের কাজ করে ফেলছি আমরা এই যে ডিক্লারেশন পার্ট যেটা আছে, কাউন্টার ডিক্লারেশন এই পর্যন্ত করে ফেলছি। দেন আমাদের ইনিশিয়ালাইজেশন আছে, এখানে অনেকে কাউন্টার ইনিশিয়ালাইজেশন এটাও দিয়ে রাখে, তো এটা ব্যাপার না, তুমি রুলস আইডিয়াটা করে ফেলো, দেন তুমি একলাই পারবা। তো এখানে ইনিশিয়ালাইজেশনটা কি, আমরা তো এই কোডের উপর ডিপেন্ড করে করতেছি, মানে এই যে এই প্রবলেমটার উপরে। তাহলে ইনিশিয়ালাইজেশন শুরু হলো 1 থেকে, তাহলে আমরা এখানে কি করতেছি, আই সমান সমান কি দিচ্ছি, আই সমান সমান দিলাম হলো 1। তো এখন আরেকটা জিনিস খেয়াল আসছে, তোমাকে বলে দেওয়া উচিত, কোনো টিচার যদি এখানে আয়ের মানটা 1 দিয়ে বসে থাকে, তাহলে আবার প্রবলেম মনে করো না, ওটা কোনো প্রবলেম না, এটা আমাদের রুলস এভাবে লিখলে বেটার। এখন সে যদি আরও শর্ট করার জন্য এখানে আয়ের মান, কারণ আয়ের মানটা তো আমাদের জানা, তাই এখানে দিয়ে দিলে কোনো প্রবলেম নাই। সাধারণত তোমার ডু হোয়াইলে এই কাজটা করতে পারো, হোয়াইলেও এই কাজটা তুমি দেখতে পারো, তবে ফরের বেলায় কিন্তু এই কাজটা কখনোই করে না স্যাররা, ওকে। তো একটু খেয়াল রাখো যে যেভাবে করতেছি ইট ইজ বেস্ট, বাট তুমি যদি কোনো জায়গায় দেখো হ্যারেস্ট হয়েও না, ঠিক আছে। হোয়াইল আর ডু হোয়াইলে আয়ের মানটা উপরে থাকতে পারে, যে এস এর মতো বসায় দিতে পারে, ঠিক আছে। তাহলে যেটা করতেছি যে এ পর্যন্ত আসলাম, এরপরে কি সূত্র আমাদের কি বলছে, ডু। তাহলে এবার কি বলতেছি আমরা, ডু করো, কি করবে বলে দিলাম, ডু, ঠিক আছে। এবার এখানে বলছি কি যে করো, এখন কি করবে এখানে, সেটা হলো সূত্র স্টেটমেন্ট। কোনটা লাইনটা, তাহলে আমাদের এই কোডের জন্য সূত্র স্টেটমেন্ট কোনটা ছিল, এইটা। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো এস ইজ ইকাল টু এস প্লাস আই, সূত্র স্টেটমেন্ট শেষ। এরপরে কি আছে, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, আমাদের কোনটা আছে একটু দেখো থাকে, আমাদের আছে কোনটা, ইনক্রিমেন্ট, আই ইজ ইকাল টু আই প্লাস প্লাস দিয়ে রাখছি। তো এই জায়গায় তুমি মানে আই ইজ ইকাল টু আই প্লাস প্লাস দিলেও পারো তুমি, এখানে সমস্যা নেই, বা অন্য কিছু থাকলে তুমি অন্য কিছু দিবা। আপাতত আমাদের কি এক এক করে বাড়তেছে, তাই আমরা দিয়েছিলাম এটা। তো তুমি এখানে আই প্লাস প্লাসও দিতে পারো, বাট বেটার ফিল করি যেহেতু একটা লাইনও নিতেছে, মানে আমাদের চোখে দেখার, আই ইজ ইকাল টু আই প্লাস 1 দিলাম, ঠিক আছে। তো এখন তুমি যদি চাও এখানে আই প্লাস প্লাস দিতে, এটা তোমার ব্যাপার, এটা নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে। তাহলে এটা গেল। এবার কাজটা কি দেখো, এবার আমাদের কাজটা কি, এবার আমাদের কাজটা হলো যে ইনক্রিমেন্টের কাজ করছি, এরপর আমাদের আসলো কি, এরপর আসতেছে হলো হোয়াইল, তারপরে হলো আমাদের কি কন্ডিশন। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধ করে দিই, এরপরে কি আসতেছে আমাদের হোয়াইল, ফার্স্ট ব্র্যাকেট, কন্ডিশনের ভিতরে কে আছে, কন্ডিশনের ভিতরে কে ছিল এখানে, তাকে দেখো, এই যে এইটা, ঠিক আছে। নিচের দিকে লিখতে একটু কষ্ট হয়ে যায়,
তাহলে এটা ছিল, অ্যান্ড এটা কি করতে হবে, বন্ধ করতে হবে। খেয়াল করে, ভালো করে খেয়াল করে বুঝো, আমাদের কিন্তু ডু হোয়াইলের বেলায় কিন্তু আমাদের কি করতে হয়, শেষের লাইনগুলো প্রায় সবারই বন্ধ করে দিতে হয়, সবগুলো স্টেটমেন্ট লাইনে, ঠিক আছে। আবার এই ডু এর পিছনে বন্ধ করে দিও না, আবার বললাম। তাহলে আমরা এই কাজটা করছি, করা হয়ে গেল, এটা শেষ। তাহলে আমাদের কন্ডিশন পর্যন্ত শেষ হয়ে গেছে। এবার কি প্রিন্টএফের কাজ, ঠিক আছে। তাহলে এবার তুমি এটার পরে কি করো, প্রিন্টএফের কাজ করে দাও। তাহলে এখন হলো আমাদের কি প্রিন্টএফ। এই প্রিন্টএফ যে আমরা লিখি, খেয়াল করে দেখো, প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলোর মাঝখানে বেশি গ্যাপ দিও না, কিন্তু এটা কিন্তু একটা ওয়ার্ড, ঠিক আছে, আমাদের কিওয়ার্ড টাইপের, বাট মানে একটা রিজার্ভ ওয়ার্ড টাইপের, বাট একটা ওয়ার্ড। এফটা কিন্তু ফাঁকা দিয়ে লিখলে কিন্তু আবার মার্কেটে দিবে, ঠিক আছে, একটু খেয়াল করে রাখো এটা। তাহলে প্রিন্টএফ দিয়ে কি তোমার আছে কি, পার্সেন্টেজ দিয়ে দিলা, জায়গায় হচ্ছে না, আর আউটপুট আসতেছে কে, এসটা, ঠিক আছে। তাহলে এটাকে আউটপুট এনে দিলা। এখন কথা হলো যে আমরা যেহেতু এখানে কি ব্যবহার করছি, ইন্ট মেইন ব্যবহার করছি, আমরা এখানে কি দিব, এখানে আমরা আবার দিতে হবে রিটার্ন 0, ঠিক আছে। এই হিজিবিজিটা আর ভালো লাগতেছে না, আচ্ছা এটা এইখানে লিখে দিলাম, এখন অনেক বয়স হয়েছে ভাই, আর পারতেছি না। এখানে আমরা কি দিব, রিটার্ন 0, ঠিক আছে। তারপরে আমরা এটা বন্ধ করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের ফাইনালি আমরা যে প্রবলেমটা পাইলাম, যে এই সেম জিনিসটা এইখানে যা যা আছে সেগুলো এখানে ইউজ হয়েছে, শুধু আমরা আগে দুইটা কোডে যেটা খেয়াল রাখছিলাম যে আমাদের ফরের পরে বন্ধ হয় না, হোয়াইলের পরে বন্ধ হয় না, কিন্তু ডু হোয়াইলের ভিতরে আমাদের হোয়াইলের পরে কি হয়, বন্ধ হয়, ঠিক আছে। তাহলে আমরা একটু কোডটা করলাম। এবার কথা হলো এখান থেকে দুই একটা দেখাই দিই চলো, তারপর একটা কোশ্চেন পড়াবো, এটা একটু মনে রাখতে হবে, এবং তোমাদের আগামী ক্লাসে দেখি এটা প্র্যাকটিক্যাল সাথে অ্যাটাচ করে দিব, তোমাদের জন্য আশা করি ওটা বেটার হবে। এবং সামনে আরও অনেক ইম্পর্টেন্ট কোড আসতেছে, ধৈর্য এখনই হারাইলে হবে না। দেখতেছি তো কত বড় বড় ক্লাস, চ্যাপ্টার 4 চেয়ে তো কত বড় বড় ক্লাস, ঠিক আছে। তাহলে আমাদের এ পর্যন্ত আমরা আসলাম। এবার ফাইনালি রিটার্ন 0টা খুবই দুর্বল লাগতেছে, এখানে রিটার্ন 0টা একটু গাঢ় করে লিখে দিই। তাহলে এটা কিন্তু এই যে নিচের অংশটা ভাই, এই যে নিচের অংশটা এখানে লিখছি, ঠিক আছে, দয়া করে এটা নিয়ে আবার উল্টাপাল্টা কিছু করে দিয়েন না। তাহলে এবার কি আছে, এবার হলো আমাদের কাজ হলো কোনটা করবেন এখান থেকে বলেন। যদি এটা করি, এটা করি মনে করেন, তাহলে কি হবে, জাস্ট 3টা করব। তাহলে এটা করলে কি হবে, আয়ের মান কত থেকে শুরু, 5 থেকে শুরু, যাচ্ছে কতটুকু, n পর্যন্ত, ঠিক আছে। তাহলে আয়ের মান কত থেকে শুরু, আয়ের মান শুরু হলো তোমার কই থেকে, 5 থেকে। তাহলে ইনিশিয়ালাইজেশন কি দিবা, 5, কাজ কি, ইনটু, তাহলে কি এস এর মান 1, বাড়তেছে কত করে, বাড়তেছে হলো 5 করে। তাহলে i ইজিক্যাল টু i প্লাস 5, ওকে। আর কি আছে, গুণনের রাশি, তাহলে কি এস ইন্টু আই, আর কিছু চেঞ্জ করা আছে, জি না। তাহলে এটা কিসের হয়ে গেল, এই যে এটার হয়ে গেল, ঠিক আছে, এই যে এটা করলাম, ওকে। তাহলে এরপরে কোনটা করবা, চলো একটা বড় সড়ো করি, এই যে পাওয়ার একটা করি, একটা ডিক্রিমেন্টে করি, চলো ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই যে এটা করবা। তাহলে চলো এটা করে দেখি। তাহলে এটার বেলা কি আছে, 90m, ও আচ্ছা ওই যে ওই জায়গায় আমরা এক জায়গায় ভুলে ওই এটা এম ছিল খেয়াল করি নাই, ঠিক আছে। এটা কি হবে, ওইটা ভুলে এম দিয়ে চলে আসছিলাম, ওইটা এম হবে। একটু খেয়াল করে, একটু ছোটো মিস্টেকগুলো একটু খেয়াল করো, ঠিক আছে, খেয়াল করে তোমরা কারেকশন করে নিও। তাহলে এটার জন্য এবার আবার খেয়াল আসছে যে আমার কেন যেন মনে হচ্ছে আগে একটা এন দিয়ে চলে আসছি। তাহলে এটার ভিতরে আমাদের কি আছে, 90 থেকে শুরু হয়েছে কাজ, আর ইনটুর কাজ, তাহলে এস এর মান 1 থাকলো। ডিসকানেক্ট দিয়ে আমরা কিসের মান নিব, এম এর মান নিব। তাহলে এম যেহেতু আছে এখানে এম এর ব্যবস্থা করে দিব, যে কাজটা আগে মনে হয় করি নাই, খেয়াল রাখো, ঠিক আছে। তাহলে এম এর মান নিলাম। এরপরে শুরু হয়েছে কই থেকে, শুরু হয়েছে হলো 90 থেকে। আর ডু দিয়ে তোমার কাজ হচ্ছে কি, ডু দিয়ে তোমার কাজ হচ্ছে হলো, এটার কাজ হলো তোমার এস ইজিক্যাল টু, এখানে কি হবে, এই দুটো লাইন আমরা ঠিক করি। আই ইজিক্যাল টু কি হচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এটা হলো ডিক্রিমেন্ট, আই ইজিক্যাল টু আই মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে কত করে মাইনাস হচ্ছে,
1 করে মাইনাস হচ্ছে, অথবা তুমি লিখতে পারো i ইজ ইকাল টু i মাইনাস মাইনাস, এটাও দিতে পারো, ঠিক আছে, অথবা শুধু i মাইনাস মাইনাসও দিয়ে রাখতে পারো। তো এটা আমি যে সহজ করে বললাম যে এখানে কি হচ্ছে i মাইনাস 1 এক এক করে কমতেছে। আর আমাদের এই এস এর লাইনে কি হবে, এস এর লাইনে হলো পাও হবে অবশ্যই, তাহলে ওই সময় আবার কি আসবে এখানে ম্যাথ ডট এইচটা আসবে, ঠিক আছে। আমাদের এই কোডের জন্য এখানে কি লিখতে হবে, মোছামুছি করতেছি না, আপাতত বলে দিলাম যে তাহলে এখানে কি হবে পাও দিয়ে i উপরে কি 20 না i কমা 20, এই যে বন্ধ করলাম। আর এটা যেহেতু কমতেছে, ঠিক আছে, এটা কমলে তাহলে এটা কি হয়ে যাবে, এটা এই যে উল্টা হয়ে যাবে। আর এখানে পাওয়ার আসছে যেহেতু, যে পাওয়ার আসছে যেহেতু আমরা কি করব এটার জন্য উপরে ম্যাথ ডট এইচটা বসাই দিব। আমি তো চেঞ্জ করে বসাইতেছি, এভাবে বলে দিতেছি, তুমি যখন কোড করবা যদি দেখো যে পাওয়ার লাগবে তাহলে এখানে ম্যাথ ডট এইচটা বসাই দিবা। ছোট করে লিখে দিই, কেন জানি হেজিটেটেড লাগতেছে, যে আমার এখানে কি করতে হবে, হ্যাশ ইনক্লুড কি লিখতে হবে ম্যাথ ডট এইচ, কই লিখতে হবে এই যে এই জায়গাটায়, ঠিক আছে। ভালো করে দেখো, তাহলে এই পাওয়ার জন্য আমার এটার পরে কিন্তু ম্যাথ ডট এইচটা লিখতে হবে। ওকে, তাহলে আমি আপাতত এটা মুছে দিলাম, যে এটা আর করছি না। তাহলে এটা ম্যাথ ডট এইচটাও মুছে দিলাম, ম্যাথ ডট এইচটা লাগবে না, আমরা আরেকটা করি। চলো কোনটা করবা, চলো এটা করে দেখি, নিচে 100 আছে, তাহলে এটার ভিতরে কিন্তু আপার পাওয়ার অনেক বড় নাই, সো ম্যাথ ডট এইচটা লাগবে না, তাই মুছে দিলাম, এটা লাগতেছে না। তাহলে আমার শুরু কই থেকে, আমার বাড়তেছে কোনটা 7, এই টাইপের ভ্যালুগুলো বাড়তেছে, তাহলে 7 থেকে শুরু, তাই তো। কাজ কিসের, যোগের। তাহলে যোগের কাজ হলে আমাদের কি থাকবে, এখানে থাকবে কি, এখানে থাকবে হলো 0, আর তোমার এখানে কি আসতেছে, কই থেকে শুরু, 7 থেকে শুরু, আর সবার শেষ পদ n, সবার শেষ পদ কি ছিল n, তাহলে আমরা কি করব এখানে n এর ব্যবস্থা করে দিলাম। আর শুরুর কাজ হলো 7 থেকে, শুরু হলো 7 থেকে ইনিশিয়ালাইজেশন। এস এর মানটা আমরা লিখবো কি, এস এর মানটা লেখার আগে এখানে বাড়তেছে কি, এটা থেকে এটা যাইতেছে, এটা কি হইতেছে i ইকুয়াল টু i প্লাস 1 দিলাম তোমাদের বোধগম্য ভাষায়, ঠিক আছে। কোড একটু প্র্যাকটিক্যাল যখন দেখা দিব তখন আর বুঝতে পারবা যে এটা এইভাবে লিখলে তো কোড হিসেবে ঠিক আছে, যদি অন্যভাবে লেখো কি হবে এটাও দেখা দিব না। অন্যভাবে মানে i প্লাস প্লাস বা i ইকুয়াল টু i প্লাস প্লাস এটা লিখতে পারো, i ইকুয়াল টু i প্লাস প্লাস এটাও দিতে পারো, ঠিক আছে। দুনিয়ায় বাংলাদেশে তোমরা এক এক প্রান্ত থেকে ক্লাসগুলো দেখো, এক এক স্যার এক একভাবে লেখে, হ্যাজিটেট যাতে না হও এই জন্য সকল কিছু আমি বলে দিই তোমাদের। এরপরে আমাদের কি আছে, এস এর মানটা যে এটার জন্য কোনটা কোড করতেছে, এইটার। তাহলে এটার জন্য আমাদের কাজ কি, সবার প্রথমে তাহলে ভালো করে দেখো, আমাদের প্লাসের রাশির জন্য কি রাখলাম, এস এর মান 0 রাখলাম। কই থেকে শুরু, 7 থেকে শুরু, এর মান 7 করে দিলাম, যাবে কতটুকু, n এর মান দিতে হবে, তাই n এর কাজ করলাম। মান দেওয়া থাকলে কোনটা হবে, মান দেওয়া থাকলে এটা করবো না একটু পরে, তাহলে গেল। তারপরে তোমার কি আছে, তারপরে হলো তোমার আয়ের মান কত করে বাড়তেছে, 1 করে বাড়তেছে, এটা ব্যবস্থা করে দিলাম। এরপরে কি আছে, যে প্রত্যেকবার আয়ের নিচে কত করে আছে 100, তাহলে এস ইজিক্যাল টু এস প্লাস প্লাসের রাশি আই ডিভাইডেড বাই কত 100, প্রতিবারে আয়ের নিচে কত আছে 100 করে আছে। আর যেহেতু বাড়তেছে তাহলে এটা কি হবে, এটা হবে হলো এটা, এবং প্রিন্ট হচ্ছে কি এস, ঠিক আছে। রিটার্ন 0 এটা দিয়ে শেষ করে দেন ফাইনালি আমার কোডটা শেষ হবে। তাহলে একটু মনে রাখো যে সেকেন্ড ব্র্যাকেটগুলো কই দেয় এটা একটু খেয়াল রাখো। আমি একটু এই সাইড থেকে রিটার্ন 0টা মুছে এই যে এখানে দিয়ে দিছি, আর শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি। এখন এটার মেইন কারণটা হলো যে আমি একটু জায়গা নিলাম এই কারণে যে আমি একটা ইন্টারেস্টিং জিনিস পড়াবো, যেটা স্যাররা খুব ট্রিকি কোশ্চেন করলে করে 2 মার্কের জন্য আসে। তো কোশ্চেনটা হলো এরকম যে তুমি লুপের জন্য প্রধান স্টেটমেন্ট মানে প্রধান নিয়ম কয়টা শিখলা, তুমি প্রধান নিয়ম শিখতে হলো 3টা, ফর, হোয়াইল, ডু হোয়াইল। এখন বলবে যে কাজের ভিত্তিতে এই লুপগুলো কয় প্রকার, কাজের ভিত্তিতে এই লুপ হলো 2 প্রকার। ভালো করে বুঝো, কাজের ভিত্তিতে লুপ হলো 2 প্রকার। একজনের নাম কি জানো, একজনের নাম হলো এন্ট্রি, ENTRY, এন্ট্রি কন্ট্রোল লুপ, আর আরেকজনের নাম হলো এক্সিট কন্ট্রোল লুপ। এটা কিন্তু প্রশ্ন পড়াইতেছে, আবার পড়ানোর পরে আমার ট্রিকটাই হলো এরকম যে তুমি কখন পড়াইলে তুমি বুঝবা সেই জিনিসটা কিন্তু আমি খেয়াল রাখি, এটাই হলো সব থেকে মজার, ঠিক আছে। তাহলে এন্ট্রি কন্ট্রোল লুপ
অনেকে বলে এন্ট্রি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, অনেকে আবার বলে এক্সিট লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। আমি জাস্ট একটু উল্টা করে লিখছি, ভালো লাগে আমার এটা লিখতে, ঠিক আছে? এন্ট্রি কন্ট্রোল লুপ আর এটা হলো এক্সিট কন্ট্রোল লুপ। এখন কথা হলো এটার মানেটা কি? এটার মানেটা হলো তুমি একটু তাকায় দেখো যে আমাদের এইখানে এই যে ফরেন নিয়মটা তুমি যে দেখতেছো, ফরেন নিয়মের ভিতরে কন্ডিশনটা কোথায় আছে? তাকায় দেখো, কন্ডিশনটা কিন্তু প্রথম দিকে পড়তেছে, দেন বাকি অংশ যেগুলো আছে ওগুলো পড়তেছে, মানে টাইপ অফ সে প্রথম দিকে পড়তেছে। তুমি ছবিতে তাকায় দেখো, হোয়াইল যেটা আছে, এই হোয়াইলেও আমাদের কন্ডিশনটা পড়তেছে হলো, দেখো ইনিশিয়ালের পরে যে হোয়াইল কন্ডিশন এইটা, তারপরে বাকি কাজ। তার মানে হোয়াইল আর ফর মোটামুটি কন্ডিশনটা কাজ আগে করে, দেন বাকি জিনিসের কাজগুলো করে। এই দুজনকে বলে হলো তোমার এন্ট্রি কন্ট্রোল লুপ, ঠিক আছে? অর্থাৎ কে তোমার ফর, ঠিক আছে, ছোট হাতে লিখি, তোমার ফর এবং কে হোয়াইল, ঠিক আছে? আর এক্সিট কন্ট্রোল লুপকে এই যে এই বেটা ডু হোয়াইল, ও কি করতেছে? আগে সব কাজ করাই দিতেছে, শেষে দেখো ওর কি আছে, শেষে হলো ওর কন্ডিশন আছে, ঠিক আছে? এই জন্য ওরে বলা হয় কি, ওকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ বা এক্সিট লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে? তাহলে তোমাকে যদি নবীর থেকে আস্ক করে যে এক্সিট লুপ কন্ট্রোল স্টেটমেন্ট কোনটা, তাহলে তুমি বলবা কি যে এক্সিটে মানে শেষের দিকে কাজ করে কে, সে হলো ডু হোয়াইল, ঠিক আছে? তাহলে সে হলো ডু হোয়াইল, ঠিক আছে? তাহলে ডু হোয়াইলটা কি, শেষের দিকে কাজ করতেছে, আর ফর এই যে প্রথম দিকে কাজ করে, হোয়াইলও এই যে প্রথম দিকে কাজ করে, ঠিক আছে? হোয়াইল আগে কন্ডিশন নিচ্ছে, তারপরে বাকি কাজগুলো করছে, ওকে? তাহলে এখন কথা হলো এইটার নৈমিত্তিক আসে, এইভাবে কোশ্চেন আসে। এছাড়াও বর্তমানে প্রেজেন্ট বোর্ডগুলোয় একটা কোশ্চেন দিতেছে, সেটা হলো তোমার এই যে লুপগুলো আছে এর ভিতরে কোনটা ইউজ করা ভালো, তোমার জন্য সময়ও কম লাগবে এবং আউটপুট তাড়াতাড়ি আসবে, এরকম অনেক কিছু দেওয়া আসে। তো আমাদের জন্য সাধারণত ভালো হলো ফরটা ভালো এবং হোয়াইলটা ভালো, ঠিক আছে? আর ডু হোয়াইলটা কি করতে পারে, সময়টা একটু বেশি নিতে পারে, কারণ ও কন্ডিশন শেষে বা টার্মস শেষে চেক করে, তাই একটু সময়টা বেশি লাগতে পারে। যদিও এটা কোনো তর্ক না, হামারি কোনো বিষয়ই না, কিন্তু তোমাদের ইন্টারেস্ট সাপেক্ষে দেখতেছে এরকম অ্যান্সার তোমাদের বইতে লেখা এবং তোমাদের বর্তমানে টেস্ট পেপার লিখতেছে, তাই বললাম। কিন্তু এটা তুমি যখন আরো বড় হবা তোমার কাছে এটা কোনো বিষয় হবে না, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা কোশ্চেন শিখে ফেললাম। এবার চলো আমরা লাস্ট একটা কোড দেখি, তারপরে অন্যান্য ক্লাসে প্র্যাকটিক্যাল থেকে শুরু করে অনেক কিছু সামনে পাবা। তাহলে লাস্ট কোড আমি বলছি কি যে যদি এটা করি, আমরা এটা করি, ঠিক আছে? এটা যদি করি তাহলে আমরা মান কি দেওয়া আছে, 70 দেওয়া আছে, বুঝছো পাগলা? মান কিন্তু সব দেওয়া আছে, আমরা আয়ের মানটা এখানে নিলাম না। মান যদি দেওয়া থাকে তাহলে কি থাকবে না, স্ক্যানএম থাকবে না। তাহলে আমার এখানে কিসের মান দেওয়া আছে, ওইখানে এন এর মান দেওয়া আছে, তাহলে আই নিলাম এন, এন এর মান কি, এন এর মান হলো 70। আর তোমার এস এর মান কি, এস এর মান হলো, যেহেতু এটা যোগের রাশি, তোমার কি হবে এখানে সমান সমান 0। তাহলে তোমার মানগুলো দেওয়া আছে। এবার কাজ কি, এবার কাজ হলো এটার পরে তাহলে স্ক্যানএফ লাইন কি হয়ে গেলো, ভ্যানিশ হয়ে গেল। এবার তোমার কি আয়ের মান সরাসরি 7, তুমি চাইলে এটা এখানেও লিখে দিতে পারো, এক লাইনের ভিতরেই সব কাজ শেষ। তারপরে সরাসরি কি ডু, দেন আমাদের এটা কত থেকে শুরু, এই আয়ের মান 7 কেন, আয়ের মান হলো 2। আরে তোমরা সামনে থাকলে বলতে এই চিল্লায় যে স্যার আয়ের মান 2, ঠিক আছে? তাহলে আয়ের মান কি 2 থাকলো, তাহলে আয়ের মান আমরা 2 দিলাম, দেন ডু আসার পর আমাদের এস সমান সমান কি আসলো, এস সমান সমান আমাদের এখানে আসতেছে হলো এটা কি এস প্লাস আই, এস ইজ ইকাল টু এস প্লাস আই, ঠিক আছে? তারপরে কি আসছে এখানে আই ইজ ইকাল টু, এটা থেকে এটা যেতে কত লাগতেছে 2 করে, তাহলে আই ইজ ইকাল টু আই প্লাস কত হবে 2, ঠিক আছে? তারপরে কি, তারপরে এটা যেহেতু আমাদের বাড়তেছে তাহলে এটা তো ঠিকই আছে। এটা ঠিক থাকলে তার পরবর্তী কাজ হলো প্রিন্টএফ দিয়ে কি করতেছি, এস কে প্রিন্ট করতেছি এবং রিটার্ন কি 0, ঠিক আছে? রিটার্ন 0 কেন দিছি, যে ইন্ট মেইন আছে, দেন আমরা বন্ধ করে দিলাম। তাহলে দেখো কোডটা ছোট হয়ে গেছে কেন, কারণ আমাদের এখানে কিসের মান দেওয়া আছে, এখানে এন এর মানটা আমাদের দেওয়া আছে, যার কারণে স্ক্যানএফ লাইনটা এখানে লাগে নাই। তো এই সেম জিনিসটা যদি আমাদের এখানে ফরের বেলায় দেওয়া থাকতো তাহলে স্ক্যানএফ লাইন লাগতো না, আমরা এন এর মানটা বসাই দিতাম। ওয়াইলের বেলাও যদি দেওয়া থাকতো তাহলে আমাদের স্ক্যানএফ লাগতো না, আমরা ওইখানে এন এর মানটা বসাই দিতাম। তাহলে এইভাবে একটু নিজে নিজে বুঝে একটু প্র্যাকটিস করতে হবে, একটা গাইডলাইন হিসেবে বই ইউজ করতে হবে, ঠিক আছে? তো কারণ অনেক বড় জিনিস পড়তেছো, তো নিজেরও একটু চেষ্টা এবং কষ্ট করতে হবে। তাহলে নেক্সট ক্লাসগুলো ধৈর্য সহকারে দেখবে ইনশাআল্লাহ।